আমি একটু ডক্টর মুর্শিদের কাছে আমি একটু জানতে চাইবো যে ডক্টর মুর্শিদ, এইটা কি আপনি এর সাথে একমত যে আসলে বাংলাদেশের স্টেটের মধ্যে আসলে যেহেতু এই সুযোগ আছে বাংলাদেশের ডেমোক্রেটিক ব্যবস্থায় যে কেউ একজন বেশি ভোট পাইলেই ক্ষমতায় চলে আসা এবং কোনো একটা প্রশ্নাতীত ক্ষমতার মধ্যে থেকে থাইকে যাওয়া, এর ফলে আসলে এই কাজগুলি শুধু নির্বাচন বা নির্বাচিত জনপ্রতিনিধিদের উপর ছেড়ে দেওয়ার ঠিক হবে না, বা আমরা বারবার এরকম প্রতারিত হয়েছি। সারোয়ার তুষারের এই বক্তব্যের সাথে আমরা একমত। এরশাদকেও যখন তাড়ানো হয়েছে তখন কিন্তু আমরা ভাবছিলাম যে এরকম হবে, কিন্তু হয় নাই আসলে। তো সেটার মধ্যে আসলে কি করা, ডক্টর মুর্শিদ আপনি যদি একটু আপনার টেকটা বলতেন। এটা ঠিক যে ইলেকশন তো গণতন্ত্র বোঝার জন্য একমাত্র চাবিকাঠি না, অন্যান্য ইনস্ট্রুমেন্টও আছে। যেমন কি গুরুত্বপূর্ণ হচ্ছে পলিটিক্যাল ইনস্টিটিউশন। গণতন্ত্র মানে যে মানুষ, জনসাধারণের, জনগণের প্রতিনিধিত্ব করবে সরকার। সরকার কি মানুষের প্রতিনিধিত্ব করছে কিনা, এবং সেটার জন্য কি দরকার? সংযোগ, যে মানুষ কি চায় সেটা সরকারের কাছে পৌঁছাতে হবে। ইলেকশন হচ্ছে এমন একটা ইনস্ট্রুমেন্ট যেটার মাধ্যমে জনগণ সরকারকে সেই বার্তাটা পৌঁছে দেয় যে কে কি চায়, কার প্রেফারেন্স কি, ইত্যাদি ইত্যাদি। সেটা কি একমাত্র উপায়? একমাত্র উপায় না, অন্যান্য উপায় আছে, যার কারণে পলিটিক্যাল ইনস্টিটিউশন গুলো খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। যার কারণে আমিও মানে গণতান্ত্রিক সরকারকে নির্বাচন করার, নির্বাচন ছাড়ার আর কি উপায় আছে? না না, আমি বলছি যে কোন আমরা যখন ডক্টর মুর্শিদকে আমি শুনতে পাচ্ছি না। আমরা হ্যালো হ্যালো শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো ডক্টর মুর্শিদের ইয়াটা একটু, কানেকশনটা একটু ঠিক হওয়ার ফাঁকে আমরা কি একটু আবার সারোয়ারের কাছে যাব? ডক্টর মুর্শিদ আপনার কথা আমি শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। এটা এটাকে একটু ঠিক করতে হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ডক্টর মুর্শিদের কানেকশনটা আমরা পেতে পেতে আমরা একটু সারোয়ারের কাছে যাই। যে স্যার তুষার, আপনি আমার উপরে রাগ হয়ে না, আমাকে একটু আসলে বোঝান তো যে আসলেই মানে আপনারা এটা মনে করতেছেন কিনা যে ডেমোক্রেটিক সিস্টেমের মধ্যেও আরেকটা একটা সুপার ডেমোক্রেসি থাকা উচিত, যেটাতে ধরেন আপনার মতো মেধাবীরা বা যোগ্য ব্যক্তিরা একটা সংস্কার বা একটা কিছু আপনারা করে দিবেন এবং জনগণ এটার ফলো করে। মানে ঘরের মধ্যে একটা মশারির কথা কি আপনারা ভাবতেছেন? মানে বিষয়টা কি আসলে? মানে আমি যদি গণতন্ত্রে বিশ্বাস করি, আমাকে তো বিশ্বাস রাখতে হবে বেশিরভাগ লোক, মানে আমি সরলভাবে যা বুঝি আর কি। এটা আমাকে আরেকটু বুঝান তো তুষার, বিষয়টা কি আসলে? না না, ঘরের মধ্যে মশারি নট এট অল এরকম না। ব্যাপারটা হচ্ছে যে তো তুষারকেও শুনতে পাচ্ছি না। আপনি শুনতে পাচ্ছেন এখন? আশিস আই কিন্তু শুনতে পাচ্ছি, আমিও শুনতে পাচ্ছি। ওনারা আমাকে শুনতে পাচ্ছেন কিন্তু আমি ওনাদেরকে শুনতে পাচ্ছি না। আমি নাবিল মুর্শিদকেও শুনতে পাচ্ছি না। ক্যান ইউ ফিক্স ইট? তুষার একটু কথা বলবেন? আমি শুনতে পাচ্ছি না, তুষারকে শুনতে পাচ্ছি না। নাবিন আপা আমিও শুনতে পাচ্ছি। আর সবাই শুনতে পাচ্ছেন? তুষার আপনি কথা বলেন, এটা বোধহয় আমি শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি। আমি জানি না যে যারা দেখছেন বা শুনছেন তারা শুনতে পাচ্ছেন কিনা। তারা শুনতে, হ্যাঁ তুষার শুনতে পাচ্ছি আমরা পরিষ্কার। জি বলেন। ওকে, মানে প্রশ্নটা হচ্ছে যে ডেমোক্রেসির ভেতরে একটা সুপার ডেমোক্রেসি এরকম কোনো ব্যাপার না। ব্যাপারটা খুব ক্লিয়ার। আমরা বলছি যে এটা হচ্ছে রাষ্ট্র গঠনের একটা ব্যাপার। আপনি যখন নির্বাচনের কথা বলছেন, সেটা হচ্ছে সরকারের সাথে সংশ্লিষ্ট একটা বিষয়, যে গণতান্ত্রিক রাষ্ট্রে কারা সরকার পরিচালনা করবে, জনগণ তাদেরকে বেছে নেবে। বেছে নেওয়ার পদ্ধতি হচ্ছে যে তারা ভোট দিয়ে সরকারে পাঠাবে কোন রাজনৈতিক দলকে। কিন্তু আমরা বলছি যে এখন তো ইনস্টিটিউশন মানে ঠিক করার বিষয়, ইনস্টিটিউশন গুলোকে সংস্কার করার বিষয়। এটা তো মানে যদি আমরা এখনকার যে পরিস্থিতি এটাকে অক্ষুণ্ণ রেখে শুধুমাত্র একটা ইলেকশন দিয়ে মানে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসবে, কি গ্যারান্টি আছে যে তারা করবে? যেটা রিজওয়ানা আপা বলেছেন যে আপনারা 53 বছর করলেন না কেন, এটা কিন্তু একেবারেই একটা ঠিক প্রশ্ন, যে তারা 53 বছর তো করে নাই। এমনকি 91-এও যেটা রেহমান সোবহান সাহেব লিখেছেন, আপনি নিশ্চয়ই পড়েছেন, যে তখনও 29টার মতো টাস্ক ফোর্স হয়েছিল সংস্কারের উদ্দেশ্যে, একটারও কোনো আলোর মুখ দেখে নাই, কোনো ধরনের কোনো সংস্কার হয় নাই। ফলে আমাদের এই সমস্যাগুলো থেকেই যাচ্ছে। এই কারণে এই কথাটাকেই ছাত্র যারা নেতৃত্ব দিয়েছে আন্দোলনে, তারা বলেছে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটাতে হবে। কথাটা ওখান থেকে আসছে। এই কারণে আমার বলা হচ্ছে যে এবার আপনাকে সংবিধান ঠিক করতে হবে, ইনস্টিটিউশনগুলো ঠিক করতে হবে, এবং তার অধীনে একটা মানে কে সরকারে আসবে সেটার জন্য নির্বাচন হবে। এটাতে অসুবিধা কি? নির্বাচনকে আমরা কেন এইভাবে মানে নির্বাচন বনাম সংস্কার
এরকম একটা, এবং নির্বাচন ছাড়া কাদের আর ম্যান্ডেট আছে, এই প্রশ্নগুলো আমার কাছে ভুল মনে হয় এবং তর্কগুলো ভুল মনে হয়। ম্যান্ডেট তো জনগণ এই সরকারকে দিয়েছে, গণঅভ্যুত্থানের চেয়ে তো বড় কোনো ম্যান্ডেট হওয়া উচিত না। মানে 90% পিপল, একমাত্র শেখ হাসিনার যারা একেবারে অ্যাপোলজিস্ট কিংবা দালাল তারা বাদে সকল বাংলাদেশের সকল জনগণ পক্ষে ছিল, এই গণঅভ্যুত্থানের পক্ষে ছিল, তারা অংশ নিয়েছে। এর চেয়ে বড় ম্যান্ডেট বাংলাদেশের ইতিহাসের কেউ পায় নাই। হ্যাঁ, ইটস ট্রু, এই সরকার অনেক ফ্র্যাজাইল, অনেক দুর্বল, অনেক কাজ ঠিক মতো করতে পারছে না, যেমন করা উচিত, যতটা ফার্মনেস দেখানো উচিত ততটা দেখাতে পারছে না। কিন্তু বাংলাদেশের ইতিহাসে এত বড় ম্যান্ডেট আর কোনো গভর্নমেন্ট পেয়েছে এরকম আমারও তো জানেন। আপনি যদি আমি যদি ভুল বলে থাকি আপনি আমাকে শুধরে দিয়েন, যে আর কোনো সরকারের, কারণ এখানকার গভর্নমেন্ট যারা সরকারে আছে আপনি তো তাদের সাধারণত আপনার সাথে আলোচনাটাই তো মানে আপনাকে শুনে যাওয়া ছাড়া তো আমার আর কিছু করার নাই, কারণ প্রশ্নটাই তো ভুল, আপনি ভুলে যান। না কারণ আপনার কাছে মনে হইতেছে যে না, যাই হোক, আপনি শেষ করেন। ওকে, সো আমি যেটা বলছি সেটা হচ্ছে গণঅভ্যুত্থানের পরের রোডম্যাপটা হচ্ছে আমরা যেভাবে বুঝি, এবং এটা অ্যাবসলিউটলি রাষ্ট্রবিজ্ঞান অনুযায়ী এটাই ঠিক, যে গণঅভ্যুত্থানের পরে একটা অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, তারা অনেকগুলো সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে। এই সংস্কারগুলো করতে পারলে এটা ইলেকশন, এটা মানে ইভেন্চুয়ালি উইল ফলো দিস রিফর্ম প্রপোজালস। তো এটা তো ইলেকশন হবে কি হবে না এই প্রশ্নেরই কোনো অর্থ নাই, ইলেকশন তো অবশ্যই হতে হবে। কিন্তু ইলেকশন হওয়ার পরে যে আপনি ইলেকশনের মধ্য দিয়ে যে সরকার আসবে সে যে আবার মানে এরকম একটা অটোক্রেটিক হবে না, তার কি গ্যারান্টি? এই গ্যারান্টিটুকু নিশ্চিত, মানে ছাত্ররা রক্ত দিয়ে চায় না রাজনীতিতে, সোজা কথায়। এই কারণে তারা কিছু প্রিভেন্টিভ মেজার্স নিচ্ছে, এটাতে আমাদের সবার তাদেরকে সমর্থন করা উচিত। তুষার, আপনাকে ধন্যবাদ। আমি একটু আবার ডক্টর মুর্শিদের কাছে আসি। ডক্টর মুর্শিদ, আপনি এই বক্তব্যের সাথে একমত কিনা? আমি একটু আপনার কাছে বুঝতে চাইছিলাম যে এটা তো তুষার তো শেষ কথা বলে দিচ্ছেন, যেহেতু এটা একটা অভ্যুত্থানের মধ্যে আসছে, সুতরাং এটা হলো সবচেয়ে বড় ম্যান্ডেট। আমি এটার ম্যান্ডেট মনে করি না, আমি এটা ম্যান্ডেট বুঝি না, কারণ আমি চাইলে সরকার এরকম গঠিত হইতো না। আমি যদি এই ম্যান্ডেটের মধ্যে থাকতাম, ডক্টর ইউনূস আসতো না ক্ষমতায়। আমি যদি এই ম্যান্ডেটের মধ্যে থাকতাম, উপদেষ্টাদের মধ্যে 5 জন আসতো, 6 জন আসতো না। আমি তো এটার মধ্যে থেকে অংশগ্রহণ করি না, কিন্তু আমি প্রাণপণে চাইছি শেখ হাসিনাই ক্ষমতা থেকে চলে যাক। এখন আমাকে আপনি বলতে পারেন যে আমার ম্যান্ডেটটাতে লিখে, আমার ম্যান্ডেট ছিল যে শেখ হাসিনা ক্ষমতা থেকে যাইতে হবে, বিকজ উনি ফেসিস্ট, উনি ইনস্টিটিউশনগুলি ধ্বংস করছে, উনাকে যাইতে হবে। কিন্তু রাষ্ট্র গঠন, সরকার গঠন, এটা তো আমি বুঝি না যে এর মধ্যে আমি ম্যান্ডেট কোথায় দিলাম। ডক্টর মুর্শিদ, আমার একটু যদি সাহায্য করেন। আমি কি পাঁচ লাইন দিয়ে শুরু করবো নাকি বিশ্লেষণ? জি, আপনি যে ইচ্ছা আপনি শুরু করেন। না, আমি শুরু করি ওই জায়গা থেকে যে গণতন্ত্র যখন আমরা গণতন্ত্র বলতে আমরা কি বুঝি যে সরকার প্রতিনিধিত্ব করবে, যেটা আমি বলতেছিলাম তখন, যে এবং কিছু বিভিন্ন মেকানিজম থাকবে যেভাবে যার মাধ্যমে জনগণ সরকারের সাথে যোগাযোগ করবে, জনগণ সরকারকে জানাবে তারা কি চায়। কারণ গণতন্ত্রের ব্যাপারটাই সেটা, জনগণকে বলতে হবে তারা কি চায় এবং সরকার সেটা ডেলিভার করবে বা করবে না, একটা নেগোসিয়েশন হবে ইত্যাদি। এবং এইটার মেকানিজম গুলো কি, তার মধ্যে একটা মেকানিজম হচ্ছে ইলেকশন। তার মধ্যে দিয়ে আমরা সাধারণ মানুষ সরকারকে জানাই যে আমাদের কোন দল ভালো লাগে, কোন দল লাগে না, ইত্যাদি ইত্যাদি আমরা জানি। এবং সেটা ছাড়াও অন্যান্য উপায়ও আছে, যার কারণে পলিটিক্যাল ইনস্টিটিউশন গুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। তুষার ভাইয়ের ওই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে কি পলিটিক্যাল ইনস্টিটিউশন গুলো আমাদের সংস্কার করা দরকার ওই কারণেই, কারণ আমরা চাই যে সেগুলোও গণতান্ত্রিক কায়দায় হোক। তার মানে কি? তার মানে যে তারাও এই মেকানিজমেই চলুক, যে ইলেকশন আমরা ইলেকশন কোনো কারণে ইলেকশন হলো না, কিন্তু তার মানে যে আমরা জনগণ কি চাই আমরা সেটা জানতে পারছি না, সেটা যেন না হয়। কারণ ইনস্টিটিউশনের কাজগুলোই হচ্ছে এই কমিউনিকেশন চ্যানেল হিসেবে কাজ করে। তার মধ্যে মিডিয়া পড়বে, তার মধ্যে জুডিশিয়ারি পড়বে, তার মধ্যে পার্লামেন্ট পড়বে, এবং এই ইনস্টিটিউশনগুলো যদি সঠিকভাবে কাজ করে তাহলে কিন্তু আমরা অন্যান্য ভাবে জানতে পারবো জনসাধারণের চাহিদাগুলো কি। এখানে যদি কিছু ফেলিয়ার থাকে তাহলে আমরা রাস্তায় নামবো, পিটিশন করব, ইত্যাদি নানান ধরনের পলিটিক্যাল অ্যাক্টিভিটি আছে, যার কারণে ধরেন ওই গুড সিটিজেনশিপ মানে কি, তার মানে যে আমি অ্যাক্টিভ একজন নাগরিক হব এবং আমি এই কমিউনিকেশন চ্যানেল যে ঠিকঠাক থাকবে সেটার দিকে আমিও নাগরিক হিসেবে আমি তৎপর থাকবো এবং আমি এই চ্যানেলগুলো ব্যবহার করবো। আমেরিকাতে যেমন আপনি চিঠি লিখতে পারেন সেনেটর দিকে, রাষ্ট্রপতিকে, সবাইকে, হ্যাঁ, যে আমি কি চাই সেগুলো ব্যক্ত করার জন্য ওগুলো একজন পড়বে, ওগুলো চিঠির উত্তর দিবে। এগুলো নানান ভাবে, এগুলো হচ্ছে গিয়ে ডেমোক্রেসির কাজটাই হচ্ছে গিয়ে কমিউনিকেশন, যে জনগণ এবং সরকারের মধ্যে কমিউনিকেশন। এবং এটা হাজারোটা না, মানে এমনি বললাম আর কি, যে ধরেন নানান ধরনের মেকানিজম থাকবে, একটা মেকানিজম শুধু না, যাতে একটা জায়গায় গন্ডগোল হলে আমরা অন্যান্য চ্যানেলগুলোর মাধ্যমে আমরা জানতে পারবো। এমন হবে না যে আমরা যেটা যেমন শেখ হাসিনা আমলে দেখছি যে সে একেবারেই ডিসকানেক্টেড জনসাধারণের কাছ থেকে, সে জানিই না, বুঝছি না, এমন যেন না হয়।
কেন ওগুলোই হচ্ছে কি না ডক্টর মুর্শিদ, আমার মনে হয় যে জনাব সারোয়ার তুষারের কথা এবং আপনার কথা আমি কিছু কিছু বুঝতে পারছি, কিন্তু ঘটনা হচ্ছে যে না আমি আপনার কথাতে আসি এখন। জি। যে এখন এই যে এখন হচ্ছে কি ম্যান্ডেটের প্রশ্ন, হুম। হ্যাঁ, যে গণ অভ্যুত্থানের পরে কি হবে, এখানে কিন্তু কোনো ব্লুপ্রিন্ট নেই। হ্যাঁ, এবং এইখানেই আমার মনে হয় উইকনেসটা, যে ঠিক আছে গণ অভ্যুত্থান হয়েছে, আপনি যেটা বলছিলেন, আমরা সবাই, আমি নিজের কথাও বলি, আমরা কখন রাস্তায় নামলাম শিক্ষক হিসেবে, যখন দেখলাম আমাদের ছাত্রছাত্রীদেরকে মারা হচ্ছে। আমাদের ছাত্রছাত্রীকে মারার অধিকার তো কারণ নেই, কেন মারবে? এটা আমার এই দেশে হোক, প্যালেস্টাইনে হোক, আমেরিকাতে হোক, এরা সবাই আমাদের